টি-20 বিশ্বকাপে এবারে সর্বোচ্চ 218 রান করে জয় পেয়েছে উইন্ডিজ। আর কাল থেকে শুরু হবে সুপার 8 পর্ব। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবার 200 রানের তো হচ্ছিলই না, মাত্র দুটো ইনিংস ছিল 201 করে, একবার শ্রীলঙ্কা করলো, একবার অস্ট্রেলিয়া করলো। অবশেষে যে একটা সলিড ব্যাটিং উইকেটে আমরা খেলা দেখলাম, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবার ট্রফি জয়ের ক্ষেত্রে ফেভারিট ধরা হচ্ছে, তারা বুঝিয়ে দিল যে আসলে কেন তাদেরকে ফেভারিট ধরা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ রাকিব। অ্যাবসলিউটলি আমার মনে হয় অনেক বছর পরে এই সুযোগটা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পুরনো হারানো যে ঐতিহ্য, গ্লোরিয়াস ডেজ অফ ক্রিকেট, সেটা জাস্ট টু রিমাইন্ড দি পাবলিক দ্যাট দে আর স্টিল দেয়ার। বেশ কিছু কয়েকবার তাদেরকে কোয়ালিফাই করে আসতে হয়েছে। এনিওয়েজ, বাট আজকে যে তাদের নিকোলাস পুরান এবং জনস্টন চার্লস প্রথমে, দেন লেটার অন শেই হোপ আর রবমান পাওয়েলের যে ব্যাটিং, বিধ্বংসী ব্যাটিং, অ্যাবসলিউটলি। একবার তো মনে হচ্ছিল যে আই থিঙ্ক দে ওয়ার 15 রানস পার ওভার প্লাস, মনে হচ্ছিল যে 300 রানের কাছাকাছি হয়তো আজকে ওয়েস্ট ইন্ডিজ যাবে, যেটা পরবর্তীতে পোস্ট ম্যাচ হিসেবে রশিদ খান নিজেই বললো যে অ্যাট ওয়ান স্টেজ ইনফ্যাক্ট সে মনে করছে 220-এ তাদেরকে থামাতে পেরে ইট ওয়াজ এ জব ওয়েল ডান, দে বোল্ড ভেরি ওয়েল। ওয়েস্ট ইন্ডিজ লুক ভেরি গুড। ওদের বোলিং সাইডটা Obed McCoy is a wicket taker. Alzarri Joseph is also a good quickie, but I still think they other even though Gudakesh Moti, I think, and Akil Hussain, Akil Hussain ke দিয়ে শুরু করে, হ্যাঁ শুরু করে। কেপেবল মনে হয়, আমার মনে হয় ওদের বোলিংটা বরং রিলেটিভলি মানে একটু দুর্বল সাইড দেন দের ব্যাটিং, বাট তারপরেও ওদের এত পাওয়ারফুল হিটার ওরা যে কোনো দিন ওদের ব্যাটে বলে লাগলে আমার মনে হয় যে দে লুক ভেরি ভেরি dangerous batting side, good enough to score 250 runs on any given day. Last 5 or 6 years বা more than that, ওয়েস্ট ইন্ডিজকে এতটা অর্গানাইজড কিন্তু খুব বেশি আমরা এখন দেখি না আইসিসি ইভেন্টেও। ইভেন তারা আইসিসি ইভেন্ট মিসও করেছে, আমরা দেখেছি, তাদের ছাড়া বিশ্বকাপ হয়ে গেছে। তো ফলে ডেফিনেটলি ইট ইজ নাইস টু সি ওয়েস্ট ইন্ডিজ ইন ব্যাক। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা ড্যারেন স্যামির অনেকখানি এখানে একটা কৃতিত্ব দেওয়া যায়, বিকজ হি ওয়াজ আ ভেরি মানে ইন্সপিরেশনাল লিডার। ও দুইবার টি-20 চ্যাম্পিয়নশিপ ওর ইসেতেই সময়ই হয়েছে, এবং এখন টিমের হি ইজ ইন চার্জ অফ দ্য টিম, এবং তার ভেরি মোটিভেশনাল, ভেরি ইন্সপিরেশনাল, হাইলি রেসপেক্টেড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। তো সে আমার মনে হয় মোটামুটিভাবে চেষ্টা করছে সবাইকে একত্রে করার, বিকজ অ্যাজ উই অল নো দে কাম ফ্রম ডিফারেন্ট আইল্যান্ডস, ডিফারেন্ট স্টেটস, চিন্তাভাবনা ডিফারেন্ট, এদেরকে একত্র করে একটা ইউনিফাইড ফোর্সে পরিণত করা ইজ নট ভেরি ইজি। আমরা সে ওয়ারেলকে দেখেছি, ক্লাইভ লয়েডকে দেখেছি, ফিউ অ্যান্ড ফার বিটুইন যারা এরকম লিডার্স। তো ড্যারেন সামিকে ওই ধরনেরই একটা রোল প্লে করতে দেখা যাচ্ছে, অ্যান্ড ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ অল দে নিড টু ডু ইজ রিগ্রুপ অ্যান্ড প্লে অ্যাজ এ টিম, দে ক্যান ডু ওয়ান্ডার্স। অবশ্যই 218 রান যখন বোর্ডে থাকে তখন তো বোলারদের কাজটা এমনি সহজ হয়ে যায়। তারপরে ম্যাককয় দারুণ বল করেছেন, কিন্তু তাকে কিন্তু সবশেষ বোলার হিসাবে ব্যবহার করা হয়েছে অনেক দেরিতে, কিন্তু ফ্যান্টাস্টিক বোলিং। হ্যাঁ, ইজ আ উইকেট টেকার, তারা বলেই, এবং নট দ্য কুইকেস্ট অফ বোলার্স, বাট আ উইকেট টেকার অ্যান্ড সর্ট অফ শেষের দিকে বোলিং করার মতো একটু বিশিষ্ট একটা বোলার, কন্টেইনস রানস, ইজ এ গুড ফাইন্ড ফর ওয়েস্ট ইন্ডিজ, এবং আমার মনে হয় যে ইজ এ সাকসেসফুল টি-20 প্লেয়ার। ডেফিনেটলি। পুরানের ইনিংস নিয়ে কি বলবেন? 53 বলে 98, ব্যাড লাক যে সেঞ্চুরিটা পাননি, রান আউট হয়ে গেলে। প্রথম সেঞ্চুরি এই বিশ্বকাপে কিন্তু এখনও সেঞ্চুরি হয়নি, এই প্রথম একটা অপরচুনিটি তৈরি হলো, এবং এর আগে একবার 94 রান ছিল একদম শুরুতে অ্যারন জোন্স, মানে দুটো অপরচুনিটি মিস হলো। হ্যাঁ, অসাধারণ ইনিংস, একদম প্রথম থেকে শুরু করে। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ডিং বাই আই থিঙ্ক ওমর জাই, ডাইরেক্ট সেটা ডিপ থেকে ডাইরেক্ট উইকেটে লাগিয়ে আউট করে দিল। আদারওয়াইজ আমার মনে হয় যে একটা অসাধারণ একটা সেঞ্চুরি হতো। নবীনুল হক লাস্ট ওভার মনে হয় 2টা পরপর 6 খেয়ে দিশেহারা হয়ে গেছিলো, অ্যান্ড মনে হচ্ছিল দ্যাট হিল নট অনলি গো অন টু স্কোর ইজ 100, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ 230-এর কাছে যেতে পারে, বাট অল সেড এন্ড ডান আমার মনে হয় যে ইজ আ ফ্যান্টাস্টিক একটা রেকর্ডও তিনি আজকে ভেঙেছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 124টা ছক্কা ছিল ক্রিস গেইলের সবচেয়ে বেশি, এবং পুরান সেটা 128-এ নিয়ে গেছেন, এবং গেইলকে ছাড়িয়ে বেশি 6-এর মালিক।
এটা তো ডেফিনেটলি একটা প্রাউড হওয়ার মতো ব্যাপার। ও ইয়েস, আমি এখন তো সেই ইউনিভার্সাল বস। সেটাই, সেই ইউনিভার্সাল বস এখন। হ্যাঁ একদম, আমার মনে হয় যে মানে গেলের মতো অত লম্বা চওড়া না, কিন্তু ইজ হাইলি ট্যালেন্টেড প্লেয়ার। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ইজ গোয়িং টু ফাইন্ড মেবি আ লিডার ইন দ্য ফিউচার। হোয়াটস রং উইথ আফগানিস্তান? কারণ তারা যে রিদমে ছিল, আজকে তো রিদমটা কেটে গেল এক ধরনের, মানে মানে ব্যাটিংটাও বাজে হয়েছে, 114 রান 16 ওভার মাত্র খেলেছে। কি কারণ হতে পারে? আমার মনে হয় এই ধরনের ব্যাটিং আগেনস্টে যে কোনো বোলিং, যে কোনো এনি সাইড লুকস মিডিওকার। আমি মনে করি যে গুড যে এই স্টেজে তারা এরকম খেলেছে, এখন বুঝতে পারবে যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু ইন দি। এই ম্যাচের আগে তারা কোনো প্রেশারেই ছিল না, এই ম্যাচে প্রথম তারা দেখলো যে কোথায় কোথায় দুর্বলতা বের হলো, এবং নিউজিল্যান্ডকে যেভাবে আউটক্লাস তারা করেছে। দিস ইজ দি সেকেন্ড টাফ টিম দ্যাট দে হ্যাভ প্লেড। গ্রুপ স্টেজে কিন্তু দি অনলি গুড সাইড ওয়াজ নিউজিল্যান্ড, তাদেরকে একেবারে খুব বেশি আউটক্লাস করে দিয়েছিল। সো খুব সুযোগ পায়নি তাদের স্ট্রেংথস উইকনেসেসটা অ্যাসেস করা। এই সেকেন্ড খেলার পরে তারা বুঝতে পেরেছে যে ওয়ের দে রিয়েলি স্ট্যান্ড। আমার মনে হয় যে দিস উইল হেল্প দেম ইন দি গোয়িং ফরওয়ার্ড আর কি। কাল থেকে সুপার 8 পর্ব শুরু হবে, কোনো এখানে বিরতি নেই, গ্রুপ পর্বের শেষে কোনোই বিরতি নেই। সুপার 8-এর প্রথম ম্যাচের আগে আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলাপ করে নিতে চাই, কারণ আমাদের চোখ থাকবে বাংলাদেশের দিকে সুপার 8-এ, এবং বাংলাদেশ দলের মধ্যে এনটিভিআই পৌঁছে গেছে। আমরা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র থেকে অলরেডি ফুটেজ পেয়ে গেছি। এন্টিগার উইকেট তো আমরা সেন্ট ভিনসেন্টে যে উইকেট দেখলাম তার তুলনায় একটু বেটার, আজকে আবার সেন্ট লুসিয়ায় দেখলাম দারুণ উইকেট। ফলে ওয়েস্ট ইন্ডিজের এই আইল্যান্ড টু আইল্যান্ড উইকেট অনেক বেশি ভ্যারি করছে। ওয়েল অফ লেট মানে বেশ কিছুদিন ধরেই, আগে তো ওয়েস্ট ইন্ডিজের সে কিংস্টন, জামেইকা এবং বারবেডাস ইউজ টু বি রিয়েলি পেসি উইকেট, ফাস্ট উইকেটস। বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ উইকেটস হ্যাভ টার্ন ইনটু স্পিনিং কাইন্ড অফ উইকেটস। তো সেটা উইল হেল্প বোথ টিমস, যেরকম আফগানিস্তান কিংবা ইন্ডিয়া সব টিমের যেরকম স্পিনার্স আছে। বাংলাদেশের জন্য আমার মনে হয় ইট উইল বি হেল্পফুল যদি এই যেগুলো উইকেট পাই, ওকে মে নট বি বাট দিস উইল বি ট্রু উইকেটস, মে নট বি কাইন্ড অফ উইকেট যেখানে বল ইজ কামিং অন টু দ্য ব্যাট। এই উইকেটটা স্পিনারদেরকে তো সহায়তা করবেই। আমার মনে হয় যে দিজ আর দ্য উইকেটস which are tailor made for Mustafiz, for a bowler like Mustafiz. And Mustafiz কিছুটা তার কাটার কিছুটা স্লোয়ার ওয়ান এফেক্টিভ করতে গেলে একটা নির্দিষ্ট টাইপ অফ উইকেট তার প্রয়োজন। সে কিন্তু সব ধরনের উইকেটে অতটা ইয়ে না, যেটা আমরা আইপিএলও যেখানে দেখেছি আমি, হি ইজ গুড ইন দ্য চেন্নাই উইকেট, অন্য কোথাও গেলে নট দ্যাট ইফেক্টিভ। আমার মনে হয় যে সেটা হবে। অ্যান্ড আমার মনে হয় ব্যাটসম্যানদেরকেও একটু অ্যাডজাস্ট করে খেলতে হবে, they'll be playing on better wickets. আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা বেটার কোয়ালিটি ব্যাটিংও আমরা মেবি বি অ্যাবসলিউটলি। আপনি মুস্তাফিজের কথা যেহেতু বললেন, গতকাল আমাদের অতিথি ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি একটা নতুন তথ্য বলেছিলেন যে এবারের তার অবজারভেশন হচ্ছে মুস্তাফিজকে দেখা যাচ্ছে যে তিনি ব্যাটারকে রিড করে বোলিংয়ের মাত্রাটা বাড়িয়েছেন। আগে যেটা হতো যে একটা তো ফ্ল্যাট ব্যাটিং বা বোলিং স্টাইল থাকে, এবং যে জন্যে তিনি বেশি সাকসেসফুল। এবং সেক্ষেত্রে আপনাকে একটু সাপ্লিমেন্ট তথ্য দিই, তিনি 4 ম্যাচে 67টা ডট বল করেছেন, যেটা মানে আউটস্ট্যান্ডিং জাস্ট। আরেকটা হচ্ছে যেটা দেখতে পারা গেছে যে হি ইজ বোলিং একটু ওয়াইডেস্ট ডেলিভারি, একটু ওয়াইড থেকে কম, যেখানে ব্যাটসম্যান চেস করে লাগাতে পারছেন। আমার মনে হয় দিস ইজ আ ফর্মুলা যেটা ধোনির সাথে সে ডিসকভার করেছে আইপিএলে। হ্যাঁ, এবং যে জন্য ব্যাটসম্যানরাও রান পাচ্ছে না। অ্যান্ড হি ইজ অলসো মিক্সিং হিজ ভেরিয়েশনস, কোনোটা ফাস্ট করছে, কোনোটা স্লো, কিন্তু দ্য লাইন অফ অ্যাটাক ইজ দ্য সেম। যেটা উইকেট কিপারকে একটু সরে গিয়ে কালেক্ট করতে হচ্ছে। সো দিস ইজ সামথিং যেটা আমরা আগে মুস্তাফিজকে দেখিনি। ইন্টারেস্টিংলি আপনি যে কথাটা বললেন, ওই সময় কিন্তু ধোনির একটা স্টিল পিকচারও ছড়িয়ে পড়েছিল বা ভিডিও ফুটেজ, সেটা হচ্ছে উইকেট কিপার নর্মালি উইকেটের পেছনে দাঁড়ান, 3 স্টাম্পের পেছনে দাঁড়ান, কিন্তু মুস্তাফিজের জন্য তিনি এমনভাবে দাঁড়িয়েছেন যে তার ডিরেকশন দেখলে বোঝা যায় যে বল কোথায় আসছে, বিষয়টা এরকম ছিল। রাইট, এবং মুস্তাফিজ কিন্তু স্বীকার করেছে যে এবার ধোনির সাথে খেলে অনেক কিছু সে শিখতে পেরেছে, নিউ টেকনিক্স, নিউ মেথডস, নিউ প্রসেসেস। আমার মনে হয় যে এইটা একটা বড় কারণ টু সি আ কাইন্ড অফ আ নিউ মুস্তাফিজ। ডেফিনেটলি মুস্তাফিজের কথা যেমন বলবো, তানজিম সাকিবের কথা না বললেই নয়। এই দুজন মিলে, সঙ্গে তাসকিন তো আমাদের এক্সপেরিয়েন্সড বোলার, সব কিছু মিলে বাংলাদেশের পেস অ্যাটাক কি আপনার দেখা এই বিশ্বকাপে মানে টপ পেস অ্যাটাকের যে কোনো দেশ বলি, মানে একেবারে ইকুয়ালি কম্পেয়ারেবল? Well, they're doing a decent job. Variations আছে। Taskin is a quick bowler, bowling in the right areas, wicket-taking bowler.
তানজিম ইজ অলসো উইকেট টেকিং বোলার। তানজিমের বিশেষত্ব হচ্ছে যে ভেরি অ্যাগ্রেসিভ। তার আমরা চেহারার যদি দেখি তার হাউ ফোকাসড হি ইজ, হাউ ইন্টেন্ট হি ইজ, এবং হি মিক্সেস হিজ স্লোয়ার ওয়ান্স ভেরি এফেক্টিভলি, বাউন্সার গলা, এবং সে কিন্তু গঠনে এই সাথে খুব লম্বা চড়া না কিন্তু, বাট হি বোলস রিজনেবল পেস 140+, তার ইফ নট অ্যাভারেজ বাট হি ইজ বোলিং এর এ গুড পেস। তো সেটা আমার মনে হয় হেল্প করে, নট টু স্পিক অফ হিজ অ্যাকুরেসি। তিনটা বোলারের মধ্যে যে অ্যাটলিস্ট তাসকিন এবং ইসের মধ্যে যে হচ্ছে অ্যাজ এ ফাস্ট বোলার ইউ নিড টু বি অ্যাকুরেট। আমার মনে হয় যে অ্যান্ড ইউ নিড টু ডু দ্য বেসিক্স রাইট। আমার মনে হয় যে ওইটাই বোলারগুলো ওগুলোই করছে, দে আর ডুইং দ্য বেসিক্স। ডেফিনেটলি বাংলাদেশ দল সুপার 8-এ আসবে সেই প্রত্যাশা তো শুরুতে ছিলই না কারো। এখন যেহেতু এই স্টেজে, সেখানে কি আপনি মনে করেন যে এখন যে প্রেশার ম্যাচগুলো আসবে সেখানে সাকিব আল হাসানের রোল আগের তুলনায় আরও মানে বাড়বে তো বটেই, তাকে সফল হতে হবে সত্যি কথা বলতে গেলে? আনডাউটেডলি, আই মিন এক্সপিরিয়েন্স তো একটা আছে, প্লাস হি উইল ইনফ্যাক্ট গিভ দ্য প্রেশার অন টু দি অপোজিশন। আমি মনে করি যে এই গ্রুপ স্টেজেস খেলাগুলা বাংলাদেশ অতটা প্রেশার ফিল করবে না যতটা অন্য দলগুলো, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফর শিওর, বিকজ তারা দে উইল বি হাইলি রেসপেক্টফুল অ্যান্ড ওয়াচফুল টু বাংলাদেশি বোলিং অ্যাট্যাক। এবং এই ধরনের উইকেটে আমার মনে হয় তারাও জানে যে বাংলাদেশ বোলিং অ্যাট্যাকটা উইল নট বি ভেরি ইজি টু নেগোশিয়েট। তো এবং অল দ্যাট বাংলাদেশ নিডস টু ডু, যদি ব্যাটিং করে, আমার মনে হয় যে ব্যাটিং করে তারা যদি একটা টার্গেট দিয়ে দেয় অপোজিশনকে, ইনস্টেড অফ ট্রাইং টু চেজ টার্গেট, বিকজ আমরা দেখেছি যে তারা দে নট ভেরি কমফোর্টেবল ইন চেজিং। নির্ভরযোগ্য ওরকম কেউ নাই যে টিম বিপদে পড়লে হাল ধরে খেলাটা নিয়ে যাবে। যতই সাকিব যতই এক্সপিরিয়েন্স হোক, ওইটুক নির্ভরতা কতখানি ওর উপরে আশা করা যেতে পারে আমি জানি না। তো আমার মনে হয় বেটার ইজ টু সর্ট অফ সেট আপ আ টার্গেট, এবং সেটা কত মনে করছেন? ইজ ইট 150, 60, 70? মিনিমাম 150 তো মিনিমাম করতেই হবে, অ্যাটলিস্ট ইউ গিভ ইউর সেলফ আ চান্স। যদি এর বেশি হয়, নট দ্যাট যে এর বেশি করতে পারার মতো সামর্থ্য নাই, এটাও কিন্তু না, বাট জিনিসটা করতে হবে তাদের ফ্রন্টলাইন ব্যাটসম্যানদেরকে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে এত করুণ অবস্থা ফ্রন্টলাইন ব্যাটসম্যানে, সামওয়ান উইল হ্যাভ টু সর্ট অফ ক্লিক। ইনফ্যাক্ট ফ্রন্টলাইন যদি কেউ না রান করে তাহলে কিন্তু ইনিংসটাকে 150-এ নেওয়া যায়, উইকেট যেহেতু সাপোর্ট করে না, ফলে তখন দেখা যায় জোড়াতালি দেওয়া 120, 25, 30 এরকম একটা স্কোরে যে আটকে যেতে হয়। রাইট, এবং আমরা সবসময় যে তহিদ হৃদয় কিংবা মোহাম্মদ রিয়াদের উপরে যে নির্ভর করতে পারি, আমরা তহিদ হৃদয়কে পরপর 2টা ম্যাচ আমরা ফেল করতে দেখেছি। সো আই মিন ইজ এ ইয়াং প্লেয়ার, আই ডোন্ট থিঙ্ক it would be too wise to start to depend on him for too long a time. অন্যান্য ব্যাটসম্যানদের it's about time they delivered. I mean, রিতন দাস এবং particularly নাজমুল হোসেন শান্ত, ঠিক আছে, তানজিম তামিম is an attacking player, young player, ও কিছু রান তিনি করেছেন, সেই জন্য বলছি যে ওকে ওর মতো করেই খেলতে দেওয়াটা উচিত হবে। If he's out first ball, so be it. But ওই সুযোগটা তাকে, she should be asked to go and just you play your game and blast the bowlers off. এই অ্যাটিটিউড নিয়ে যদি খেলে, আমার মনে হয় যে the others should sort of hold one end and rotate the strike and একটা নির্দিষ্ট স্ট্রাইক রেট। কারণ তানজিদ তামিমকে দিলে his strike rates will also be pretty high. তো ওকে থাকতে হবে। সেটা যদি হয়, আমার মনে হয় যে বাংলাদেশ ক্যান ইজিলি স্কোর 165, 170। ডেফিনেটলি। আমরা একটু সুপার 8-এর কালকের ম্যাচ বলছি যে শুরু হবে, এবং এই ম্যাচটার দিকে বাংলাদেশ দলও কিন্তু একটু তাকিয়ে থাকবে, কারণ ম্যাচটা এন্টিগায়। ফার্স্ট ম্যাচ সুপার 8-এর সাউথ আফ্রিকা ভার্সেস ইউএসএ। তো ডেফিনেটলি সারপ্রাইজ প্যাকেজ, কেউই জানে না, এবং তারা মূলত আলোচনাটা তৈরিই করেছিল কিন্তু বাংলাদেশকে সিরিজ হারিয়ে, এবং তারপরে তারা প্রমাণ করেছে যে এই যে সিরিজ হারানো, সেটা যে ফ্লুক না, সেটা তারা সুপার 8, এবং ইনফ্যাক্ট তারা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ডিরেক্টলি কোয়ালিফাই করেছে। আপনি জানেন যে সুপার 8-এ যারা উঠেছে তারা ডিরেক্ট কোয়ালিফাই করেছে। সো ইট ইজ আ বিগ গেম ফর ইউএসএ। একদম, এবং সাউথ আফ্রিকা উই নো দেম অ্যাজ চোকার্স, আর তারা ইউএসএ এগেনস্টে খেলতে গেলে দে উইল বি কাইন্ড অফ, আমি মনে করি যে নেদারল্যান্ডস কিংবা অন্যান্য দলকে যেভাবে কেবল অফ বিটিং সাউথ আফ্রিকা, I won't be surprised যদি USA ends up beating South Africa. Obviously South Africa is too good a side. I mean, এত ভালো যে they hardly live up to their
sort of কিন্তু reputation. এত ভালো যে দলকে বলছেন তারাও কিন্তু সবগুলো টাইট ম্যাচ খেলেছে এবং টাইট ম্যাচ খেলে একদম শেষ মুহূর্তে বেঁচে বেরিয়ে গেছে। যদিও তাদের 4টা উইন, কিন্তু 4টা উইনের মধ্যে তারা 3টা হারতে পারতো। যদি 3টা হারতো তাহলে হয়তো তারা গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যেত, তাই না? মানে that is what South Africa is all about. এবং আমার মনে হয় তারা যেহেতু লাকি হয়েছে, this team also needs to regroup. তারা তো আবার নিজেদের মধ্যে এবার ভাই we have been lucky, now let's pull up our socks and make sure that we don't goof up like we did in the first phase. সাউথ আফ্রিকার ক্ষেত্রে তাদের যে ফ্লুয়েন্ট স্ট্রোক মেকার যারা, আমি যদি ডিককের কথা বলি, তিনি কিন্তু একদমই রিদমে নেই। হয়তো উইকেট একটা কারণ, তারপরও অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আমরা মিলারকে আবার রান করতে দেখেছি। ফলে এই যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টটা তো মানে টোটাল যে বিভিন্ন দলের ব্যাটার তাদের জন্য খুব এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি মিলারই তো জিতালো নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ান হ্যান্ডেডলি, একেবারে ক্লাসেন তার গিয়ে খুঁজে পাচ্ছে না। রিজা হেনড্রিক্স মনে হয় তার সময় এসছে টু স্কোর রানস, অ্যান্ড অ্যাজ ইউ রাইটলি সেড, ডিকক ইজ অলসো নট ক্লিকিং, মাকরাম ইজ অলসো নট ক্লিকিং। সো আমার মনে হয় যে আইপিএলে খেলার সবচেয়ে সাকসেসফুল প্লেয়ার্স কিন্তু এরাই। হ্যাঁ, কিন্তু এরা একেবারে হারিয়ে গেছে এই ইস্যুতে। আমার আই থিঙ্ক অ্যান্ড দেয়ার বোলিং, লুক এট দেয়ার বোলিং সাইড, সব কিছু মিলিয়ে সাইড দ্যাট ইজ মনে হয় কেপেবল অফ বিইং দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। তো তারা Aiden Markram is a highly respected person and a leader amongst the players. তো এই টিম ভালো না করার কি কারণ থাকতে পারে, only God knows. এখনো পর্যন্ত তারা যেহেতু 100% উইন রেশিওতে আছে, তারা সেটা কন্টিনিউ করার যথেষ্ট পোটেনশিয়াল তাদের দলের মধ্যে আছে। আমি যদি সাউথ আফ্রিকার বোলিং নিয়ে বলি, লাস্ট ম্যাচে আমরা রিস্ট স্পিনার শামসি, তাবরেজ শামসিকে ইনক্লুশন দেখেছি এবং সেটা তো অবশ্যই আমার মনে হচ্ছে কন্টিনিউ করবে। আপনি কি মনে করেন? ওয়েল, মহারাজ ইজ আ গুড ব্যাটার ব্যাটসম্যান, কিন্তু তাদের ব্যাটিং সাইড তো মহারাজকে তো ব্যাটিংয়ের জন্য নেবে না। তো স্পিনার হিসাবে আমার মনে হয় যে শামসি তাবরেজ হয়তো বা বেটার অপশন। লাস্ট ম্যাচে তিনি দারুণ সাকসেসফুল ছিলেন। অ্যাবসলিউটলি। তো আমার মনে হয় ওইটাই, দে উইল নট আনলেস উইকেটটা যদি কোনো বাড়তি সুবিধা পায় অ্যাজ ফর স্পিনার্স, বোঝা যাবে কোন দিন কোন ম্যাচে খেলা যদি মনে করে যে স্পিন বান্ধব উইকেট, তাহলে দুজনেই খেলবে। ইন্ট্রোডিউস বোথ। পেস বোলিংয়ে যদি বলি, নরকিয়া তো শুরু থেকেই ফর্মে আছেন, তার পাশাপাশি রাবাদাকে আসলে তার যেটা নেম ফেম সেই অনুযায়ী তিনি জাস্টিফাই কিন্তু এখনো পর্যন্ত করতে পারেননি। হ্যাঁ, বাট হাইলি এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমার মনে হয় রাবাদা ইজ এ ক্লাস অফ হিজ ওন, বার্টম্যান ইজ ডুইং ভেরি ভেরি গুড, ডিসেন্ট জব। হ্যাঁ, অ্যান্ড দেন মার্কো ইয়ানসেনও আছে। ওভারঅল ভেরি ইম্পর্টেন্ট সাইড, ভেরি ইম্পর্টেন্ট অ্যাটাক। সব মিলিয়ে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা, হু নোজ, সাইড ক্যান অলসো গো টু দ্য টপ 4। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ইউএসের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বারবারই বলা হচ্ছে তারা এখনও যে প্রফেশনাল ক্রিকেটার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তারা না। বিভিন্ন জন বিভিন্ন জব করেন, হ্যাঁ, এই জাতীয় দলগুলোতে যেটা খুব, কিন্তু তারা তাদের মাঠের খেলা দেখে একদমই সেটা বোঝা যায়নি। আপনি যদি তাদের বোলিংয়ের কথা বলেন, ব্যাটিং স্ট্যান্ডার্ডের কথা বলেন, কোনোভাবেই বোঝা যায়নি যে তারা প্রফেশনাল, মানে সবাই প্রফেশনাল ক্রিকেটার না। তবে ডিউরিং দেয়ার আর্লি ডেজ সবাই কিন্তু have played good amount of good, highest level good cricket, এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যদি করা যায়, প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখে মনে হয় যে দে আর হাইলি স্কিলফুল এবং প্রফেশনাল, এবং টিম হিসাবে খেলা, ইটস এ টিম গেম। অ্যাভারেজ প্লেয়ার্সদেরকে নিয়ে যদি টিম হিসাবে খেলে, দ্যাট টিম ইটসেলফ ক্যান ডু ওয়ান্ডার, যেটা ইউএসএ দেখাচ্ছে। এবং অবাক হওয়ার মতো হবে না যদি, as I said earlier, the USA, if they go on to beat South Africa, nobody will be surprised, not just me. আমার মনে হয় কেউ অবাক হবে না। এবং ওই গ্রুপের হিসাব নিকাশটা তুলনামূলক বাংলাদেশের গ্রুপের চেয়ে একটু সহজ, কারণ আপনি বাংলাদেশের গ্রুপ যদি দেখেন, সেখানে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওই গ্রুপে কিন্তু যুক্তরাষ্ট্র, নিজে সাউথ আফ্রিকা, আমরা বলছি যে তারা যত বড় দলই হোক না কেন, দে আর নট ইন কনসিস্টেন্ট ফর্ম, আমরা যেটা দেখেছি। পাশাপাশি ইংল্যান্ড, সো ফলে ইংল্যান্ডও কিন্তু একই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, মানে যেটা অস্ট্রেলিয়া কিন্তু অ্যাডজাস্ট করে, চাপে পড়লে বিল্ড আপ করে, কিন্তু ইংল্যান্ড একইভাবে খেলে। ফলে সব কিছু মিলে ওই গ্রুপের হিসাবটা হয়তো জমে যাবে যদি ইউএসএ কোনো অঘটন ঘটিয়ে দেয়। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে বাংলাদেশ নিয়েই আবার কথা বলবো। বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সত্যি কথা বলতে বাংলাদেশ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই মানে মোমেন্টামটা প্রথম ম্যাচেই ক্যাচ করেছিল। একই কথা তো সুপার 8-এর বেলায়ও প্রযোজ্য হবে। যদি প্রথম ম্যাচ বা প্রথম দুটোর একটা জেতা থাকে, তখন কিন্তু আপনি আফগান ম্যাচের জন্য খুব বুস্ট আপ থাকবেন এবং সেমিফাইনালের হিসাব মিলে যেতেই পারে। হ্যাঁ, আমার অস্ট্রেলিয়া আবার একটা দল যেটা ফর এনি সাইড
very tough side to beat. The Australians are fighters, they don't know how to lose. এবং বাংলাদেশকে অবশ্যই they'll have to play beyond their above themselves. এবং এটা যে পারবে না বলা মুশকিল। অস্ট্রেলিয়ার অনেক কয়েকজন আছে ম্যাচ উইনার্স, মার্কাস স্টয়নিস লুকস ডেঞ্জারাস, টিম ডেভিড রয়েছে, ম্যাক্সওয়েল রয়েছে, বলে শেষ করা যাবে না। মিচ মার্শ ওপেনিং ব্যাটসম্যানরা তো, ট্র্যাভিস হেড তো একটা দুর্ধর্ষ ব্যাটসম্যান। কিন্তু বাংলাদেশ একটা মজার ব্যাপার আছে, অস্ট্রেলিয়া যেটা হয় যে আপনি যাদেরকে ফর্মে দেখেন এরপরে দেখা যায় যখন ভাইটাল একটা দিনে যে ঘুমিয়ে থাকে, মানে আমি ওয়ার্নারের দিকে আপনাকে পয়েন্ট আউট ইভেন ম্যাথিউ ওয়েড, ইফ ইউ ম্যাথিউ ওয়েড, মানে যারা ঘুমিয়ে আছে তারা দেখবেন একটা ভাইটাল জায়গায় যে সবচেয়ে বড় কাজটা তারা করবে। এটা কিন্তু অস্ট্রেলিয়ার পুরনো ক্যারেক্টার। হ্যাঁ, পুরনো ক্যারেক্টার। আমি 100% আই এম উইথ ইউ, বিকজ ইউ রিমেম্বার কোন 2022 ওয়ার্ল্ড কাপ যেটাতে পাকিস্তানের সাথে আউট অফ নোওয়্যার ম্যাথিউ ওয়েডের কোনো খবর নেই, এসে এমন একটা খেলা খেললো পাকিস্তানকে। 23-এর ফাইনালও এই ট্রাভিস হেডের কেস তো একই জিনিস। সেটাই আমার মনে হয় যে ম্যাক্সওয়েল কি করলো আফগানিস্তানের সঙ্গে, সেটাই ডেঞ্জারাস সাইড অ্যান্ড ওয়ার্ডি সাইড। ওরা খামাখা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স এতবার হয়নি। একই ভেন্যুতে ভারতের মানে প্রতিপক্ষ বাংলাদেশ, একই ভেন্যুতে পরের দিন জাস্ট, তো পরপর দুটো এই ম্যাচ। এখানে আপনার সব কিছু মিলে আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে, করণীয়টা কি হবে? মানে বেসিক্সটাই ধরে রাখা, না এর বাইরে আর কোনো প্ল্যান আপনি বলবেন? না, আমার মনে হয় যে বাংলাদেশ উইল হ্যাভ টু বি কনফিডেন্ট, বিগিনার্স, পজিটিভ মাইন্ড নিয়ে খেলতে হবে। যেহেতু তারা সব দলকে হারিয়েছে, তাদের ইনিশিয়াল স্টেজেসগুলো দিল হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ। প্রেশারে যদি একবার ফেলে দেয় যে কোনো দলকে, আমার মনে হয় বাংলাদেশ একটা দল যেটা কিনা ক্যান উইন ম্যাচেস ফ্রম দেয়ার। প্রেশারটা কোনো সময় নিজের উপরে যদি না, প্রেশার থেকে দূরে যদি থাকে, প্রেশার যদি দেয় বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশের ওভারঅল সব কিছু আছে দলটার মধ্যে টু বিট বিগ সাইডস। আমি এটা মানে অবাক হওয়ার কিছু নেই, আমরা অনেক দেখেছি বাংলাদেশকে বড় বড় দলকে হারিয়ে দেভ গিভেন আস দ্যাট প্লেজার অ্যান্ড ডিলাইট। সো ডেফিনেটলি ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময়। ধন্যবাদ রাকিবুল, ধন্যবাদ আপনাকে ইন্ডিপেন্ডেন্টকে। দর্শক, এই ছিল আজকের কাভার ড্রাইভ। আগামীকাল একই সময় দেখা হবে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।